আমি ফয়সাল করিম মাসুদ। বিগত 12 ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে। আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন আমি সেখানে ছিলাম। হাদির হত্যাকারী ফয়সাল পলাতক অবস্থাতে সে আমি দেখেছি গতকালকে আজকেও একটি ভিডিও ছেড়েছে। আপনারা এই ভিডিওটি দেখে যে যার মতো করে বিভ্রান্ত হচ্ছেন এবং আমরা হচ্ছি স্বাভাবিক, কারণ সে প্রথমত সে তার জায়গা থেকে সম্পূর্ণভাবে সে দাবি করেছে যে হাদি হত্যার সাথে তার কোনো সম্পৃক্ততাই ছিল না। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ ওসমান হাদির যেই শুটার ফয়সাল করিম মাসুদ, সে ফেসবুক লাইভে এসে কিছু কথা বলেছে। তার সে লাইভ ব্যাপক পরিমাণে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ফেসবুক লাইভে এসে দাবি করছে সে হাদিকে মারেনি, হাদিকে সে গুলি করেনি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ ওসমান হাদিকে তাহলে কারা মারলো সে যদি না মেরে থাকে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ ওসমান হাদির সেই শুটার ফয়সাল ফেসবুক লাইভে এসে কি বার্তা দিল, কি বলল, সেটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। তার বর্তমান অবস্থান কোথায়, সে কোথায় লুকিয়ে আছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং একই সঙ্গে কার নির্দেশে সে হাদিকে গুলি করেছিল সে বিষয়েও জানার আমরা চেষ্টা করব। চলুন সর্বপ্রথম তার মুখ থেকে তার কথাগুলো শুনে আসি। সেই ফয়সাল লাইভে এসে কি বলল, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল লাইভে এসে কি বার্তা দিল সেটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন সর্বোচ্চ পরিমাণে। জি, আমি ফয়সাল করিম মাসুদ। বিগত 12 ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে। আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন আমি সেখানে ছিলাম। সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো, আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক। বিগত 10-12 বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় 20-30 কোটি টাকার কাজ করেছি উইদাউট তদবির, সুপারিশ ছাড়াই। কারণ আমি ব্যাটল অফ 71-এর প্রতিষ্ঠাতা। ব্যাটল অফ 71-এর মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি MBA করেছি। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম। সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয়, যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই। তো আমি কিছু কাজ, নতুন কাজ, আইটির কাজ জমা দিয়েছি। তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে, কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না। তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি। বলার পর সে আমাকে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে, নগদ চেয়েছিলাম, নগদই দিয়ে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে বললো, ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা, একটা অফিস দিয়েন বা প্রচারণে মাঝে মাঝে একটু ছেলে পেলেরে হাতিয়ে দিয়েন।
তো সে হাদিয়াই বলে আসলে বেসিক্যালি। তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই, প্রচারণা করি। সেই সুবাদে আমি আমার 2টা ছোট ভাই নিয়ে গিয়েছিলাম যারা এলাকার লোকাল। তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে, আমি জানি না, তারা কিছুই জানে না, যেমন আমি জানি না তারাও জানে না। তো তারপর তাকে আমি 5,000 টাকা দিই। তার সাথে যে ছেলেটা আছে জাবের, তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, সবার সামনে আমি দিয়েছি এবং হাদিয়া হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল। তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ, প্রোগ্রাম শেষ, আমরা চলে আসি। এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম। হাদি একদিন ফোন দিয়ে আমাকে বলে, ভাই 16 ডিসেম্বর আসছে, আপনার সাথে কিছু কথা আছে, আপনি আসে। তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন। আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন, মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি। সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন, এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে, আপনার কাজটার বিষয়ে কিছু কথা আছে, আর আমাদের 16 ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে। তো আমি যাই, সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাতে পারি না, সেজন্য আমার যে বাইক, সেই বাইকের একজন চালক ছিল, ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই, আমার খুব স্নেহের আলমগীর, এবং তাকে নিয়ে যাই সাথে করে। যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে 35 ইঞ্চি, 40 ইঞ্চি, 18 ইঞ্চি, এগুলো জাবেরকে জিজ্ঞাসা করলে পাবেন, তার সাথে লোক, তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছে সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এবং তাকে 250 গেঞ্জি বানিয়ে দিতে হবে, এই জন্য কত টাকা লাগবে ডিটেল। এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে, আজকে যারা এই যে আপনারা দেখছেন হাজার হাজার লোক, শত শত লোক, হাদির তো এত লোক ছিল না, কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে 5-10টা পোলাপাইন দিয়েন, আর 16 ডিসেম্বরে 50টা ছেলে পেলে দিয়েন, যেন আমার পতাকাটা ধরতে পারে, প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে। তো দেখেন, তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি, ঠিক আছে আমি চেষ্টা করবো। তো পরের দিন আমি যাই, পরের দিন আর মাঝখানে একটা কথা বলি, আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল, যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপল গোল্ডেন ভিসা আছে, আমি এর আগেও দুবাই গিয়েছিলাম। তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল, তো আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই, যেহেতু সে রিকোয়েস্ট করেছে পিছায় দিই। তো সেই বাবদে যেহেতু 10টা বাজে প্রোগ্রাম, তো আমি ভোরবেলায় বের হই, আলমগীর আমার বাসায় ছিল, আর আমার ওয়াইফ বাচ্চা যেহেতু নরসিংদীতে থাকে, 5 আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম। তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম, আমি কিন্তু অন্য কোথাও যাইনি, বোনের বাসায় উঠেছিলাম ওদিন রাতে। তো ওই বাইক নিয়ে যাই, যেহেতু বাইকটা আমার, আমি কিনেছি, তো নাম রেজিস্ট্রেশন হয়নি। তো আলমগীর বাইকটা চালায়, আমাকে নিয়ে যায়। তো ভোরবেলা আমরা একটা উবার ডেকে আমরা একটা রিসোর্টে যাই, এটাও সত্য। ওই রিসোর্টে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড। কারণ আলমগীর আমি দুবাই চলে যাওয়ার পর সে যেহেতু এলাকায় থাকতে পারছিল না, তার একটু বাইরে থাকতে হবে, তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা ভাড়ার জন্য। তো আলমগীর তার গার্লফ্রেন্ডকে হেল্প করার জন্য বলে, ঠিক আছে তুমি আজকে দেখা করো, আজকে আমাদের অনেক কাজ, তোমার সাথে আমি পরে দেখা করতে পারবো না। তো আলমগীরের সাথে আমি যাই, যাওয়ার পর 8টা-9টার দিকে আমি আবার চলে আসি, কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে, আবার হাদির প্রোগ্রামে যেতে হবে, ছেলে পেলে নিয়ে যেতে হবে। তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি। আসার পর এখানে যে মেয়েটার গার্লফ্রেন্ড বানানো, মিথ্যা বানোয়াট একটা প্রচারণা, মানে এর চেয়ে লেম জঘন্য কোনো কিছু হইতে পারে না এই দেশে। মানে আমাকে আসামি করেছেন, ভালো কথা করেন, কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে নেই। সতরা জানেন মেয়েটা গরিব একটা মেয়ে, মেয়েটাকে ফাঁসাচ্ছেন, মেয়েটাকে যা মন চায় তাই বলান। এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি, হাদিকে যে ওদিন কথা বলেছি, এবং ওই দিন আমি তাকে 10,000 টাকা দিয়েছি, পোলাপানকে খাওয়াই দিয়েন। আমি আমার বাইক নিয়ে যাই, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি না। আমি 10 মিনিট আগে তার কাছে বিদায় নিয়ে চলে আসি। আসার পর আমি বাসায় আসি, যেহেতু আমি যাবো দুবাই, আমি টিকিট ক্যান্সেল করেছি। আপনার দুবাই টিকিট গুলো দেখতে পারেন। আমি একটু দেখাই একটা জিনিস আপনাদেরকে, এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা, 1 মিনিট, এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। হ্যাঁ, ওকে, আমি এখান থেকে ক্যামেরা যেহেতু দেখা যায় না, আমি এখান থেকে দেখাই। এই যে দুবাইয়ের মাল্টিপল ভিসা আমার স্পষ্ট আছে, দেখেন, ঠিক আছে, দেখেন। আরো ভালোভাবে যদি দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন, না আমি জানি না, একটু ভালোভাবে দেখেন। যাই হোক, এটা আমার দুবাইয়ের ভিসা। তো এরপর আমি এই যে আমার দুবাইয়ের ভিসা, আমার ওদিন টিকিট ক্যান্সেল করি, এবং আমি যাবো আমার কাছে বিদায় নিই। বসে আমার ভাগিনা একটা আছে 5 বছর বয়স, সে আমার মোবাইলটা ফেলে দেয়। মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমার এই মোবাইলটা নেওয়ার জন্য আমার 2 ভাগিনা খুব দৌড়ঝাঁপ করে মোবাইলটা নিয়ে আসে। আমার কাঁধে ব্যাগ ছিল, এখন ব্যাগকে অস্ত্রের ব্যাগ বানিয়ে দিচ্ছে, কিচ্ছু করার নেই আমার, যা বলবে তাই সত্য।
আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যানহোল থেকে উদ্ধার করা, আমার বাবা 2বার ব্রেন স্ট্রোক করছে, তাকে দিয়ে উদ্ধার করানো, এটা কোন নাটক আমি জানি না। তো তারপর এই তো বাইক উদ্ধার দেখলাম, এগুলা দেখলাম, এরপর আমি বিদায় নিয়ে চলে আসি। হাদির হত্যাকারী ফয়সাল পলাতক অবস্থাতে সে আমি দেখেছি গতকালকে আজকেও একটি ভিডিও ছেড়েছে। আপনারা এই ভিডিওটি দেখে যে যার মতো করে বিভ্রান্ত হচ্ছেন, এবং আমরা হচ্ছি স্বাভাবিক, কারণ সে প্রথমত সে তার জায়গা থেকে সম্পূর্ণভাবে সে দাবি করেছে যে হাদি হত্যার সাথে তার কোনো সম্পৃক্ততাই ছিল না। আর আমরা সেটাকে, সেই ভিডিওকে সার্কুলেট করছি যে যার মতো করে। নতুন করে আমরা প্রশ্ন তুলছি যে তাহলে তাই সে যদি খুন না করে, এই খুন তাহলে কে করেছে, তাকে কেন টার্গেট করা হচ্ছে, তাই সে না করলে কি অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা, এগুলি নতুন করে ভাবনা আমাদের মধ্যে আসতেই পারে। কিন্তু এই ফয়সাল যে গোপনে থাকবার কথা, যে কোনোভাবেই সামনে আসবার কথা না, সে কেন আসছে এই মুহূর্তে, বারবার কেন সে নিজেকে নির্দোষ দাবি করছে, এবং বারবার কেন সে সাহসিকতার সাথে এভাবে ভিডিওতে এসে কথা বলছে এবং আমাদেরকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে, এগুলিকে একটু বিশ্লেষণ করতে হবে। কারা করাচ্ছে, সে একা এভাবে সাহস পাওয়ার কথা নয়। কারা করাচ্ছে, এর পেছনে কি থাকতে পারে, কারা থাকতে পারে, কি উদ্দেশ্য থাকতে পারে। আপনারা জানেন, আমরা জানতাম যে সে ভারতে পালিয়ে গেছে, কিন্তু সে দাবি করছে দুবাইতে। আমি জাস্ট এই বিশ্লেষণটি কয়েক মিনিটের করব। একটি বিষয়কে আমি আপনাদের সামনে আপাতত, এর পেছনে আরো অনেক কিছু থাকতে পারে, আসলে এখন আর কাউকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, আর অনেক কিছু থাকতে পারে, কারণ সে খুব নিরাপদের সাথে চলে যেতে পেরেছে। কিভাবে গেল, যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে একটা ছাগলও এখন পারাপার করতে পারে না, সেখানে কিভাবে এত নিরাপত্তার সাথে সে পার হলো। আবার ওইখান থেকে সে দুবাই চলে গেল। যদি আমরা তাকে বিশ্বাস করি তাহলে তার কথাকে বিশ্বাস করতে হবে। তার কথা বিশ্বাস করলে সে দুবাই, ইন্ডিয়া থেকে কিভাবে দুবাই গেল, তাকে সহযোগিতা কে করেছে, কিভাবে করেছে, এই বিষয়গুলো সামনে চলে আসে। আপাতত আমি একটি বিষয়ে দ্বিমত করছি, এটি হলো যে সে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই সম্পৃক্ততা নাই তার, এটি আমি বিশ্বাস করি না। তবু অন দ্য আদার হ্যান্ড আমি বলে রাখছি, আমার এই বিশ্বাসেই যে চূড়ান্ত তা নয়, আর অনেক কিছু এর পেছনে ঘটতে থাকতে পারে। হয়তো অন্য কিছু হয়েছে, কিন্তু তাকে ফাঁসানো হয়েছে, অথবা তাকে সেই সহকারে পুরো পরিকল্পনা করা হয়েছে, যেটি আমরা এখন সাদা চোখে দেখতে পাচ্ছি। আমার বিশ্লেষণটা এই, সে হত্যাকাণ্ডটির, যদি সে হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই থাকে, আপনাদেরকে একটি বিষয় একটু জাস্ট রিকল করতে হবে। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে কিন্তু ফয়সাল ভারতে পালিয়ে গেছে। আচ্ছা, ফয়সাল যদি সম্পৃক্ত না হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে সে কেন ভারত পালিয়ে গেল, তাকে কেন বাংলাদেশে পাওয়া যায়নি, সে কেন পালিয়ে গেছে তার বাসা থেকে, সে কেন আত্মগোপনে ছিল, সবকিছু মিলিয়ে, মানে ধরুন অনেকে মনে করছেন ভারতে যায়নি, সে কেন আত্মগোপনে ছিল, তাকে কেন বাসায় পাওয়া যায়নি। গোয়েন্দারা 48 ঘন্টা পর, প্রায় না 24 ঘন্টা পরই, 24 ঘন্টা পর গোয়েন্দারা অনেক কষ্ট করার পর সিসি ক্যামেরা যাচাই বাছাই বিশ্লেষণ করে এরপরে আমার গোয়েন্দা বা পুলিশ ডিপার্টমেন্ট সে দেখেছে যে এই ছেলেটা মানে হলো ফয়সাল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বা সে নিজে হত্যা করেছে। এর আগে ফয়সাল কেন তাহলে পালিয়ে গেল? ফয়সাল যে এখন বলে সে সম্পৃক্ত না, কিভাবে সে সম্পৃক্ত না? সে জড়িত না থাকলে সে তাকে পালিয়ে যেতে কে বলেছে? সে কেন পালিয়েছে? সে তো পালিয়ে গেছে 24 ঘন্টার ভিতরেই, খুন করার কিছুক্ষণের মধ্যেই সে চলে গেছে, ওই রাতেই সে চলে গেছে। যতটুকু খবর এসছে, সে ওই রাতে বাংলাদেশ সীমান্তের ওদিকে চলে গেছে, এরপরে ভোর রাতে সে বাংলাদেশ ছেড়ে ওপারে চলে গেছে। তো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হবেন না। আমরা এখনো চূড়ান্ত পর্যায়ে যেতে পারিনি। হাদি হত্যার বিচার অবশ্যই করতে হবে, এবং ফয়সালের মা বাবাকে সঠিকভাবেই গ্রেপ্তার করা হয়েছে, কারণ তাদের বাসাতে তো অলরেডি। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই, ডিবির চিফ সহকারে পুলিশের অতিরিক্ত কমিশনার গত 3 দিন আগে তারা বলেছে তারা অনেক কিছু উদ্ধার করেছে, ফয়সাল করিম চলে গেছে ভারতে, সবকিছু তারা স্বীকার করেছে, এবং ফয়সাল করিমই হত্যা করেছে, সবকিছু বলেছে। আচ্ছা, ওখানে ফয়সাল করিমের বাসায় যে চেকগুলি পাওয়া গেল 200 কোটি টাকার উপরে, এই চেকগুলি কাদের, এই কথা কিন্তু উল্লেখ করা হয়নি। এই চেকগুলি কে দিয়েছে? চেক কি এমনি এমনি আসে? যদি ক্লোজড অ্যাকাউন্ট হয়, তবুও তো চেক কার এটা তো জানার কথা, ব্যাংকের চেক কার এটা তো জানবার কথা। কারা চেক দিয়েছে তাদের নাম কিন্তু উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হয়নি এটা কিন্তু জবাব দেওয়া হয়নি। আর সেখানকার সাংবাদিকরা এই প্রশ্ন করেনি, এটা খুবই একটা স্বাভাবিক প্রশ্ন ছিল, কোনো সাংবাদিক প্রশ্ন করেনি। চেকের কথা আপনি বললেন, কোটি টাকার কথা আপনি বললেন, তাহলে চেকগুলি কার এটিকে এখনো জানানো হয়নি। সুতরাং অনেক কিছুই এখানে বিশ্লেষণ করবার রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা থাকুন
পাশে থাকুন। আশা করি আমরা আরো খুব দ্রুত সময়ের মধ্যে আরো অন্যান্য যদি কোনো ষড়যন্ত্র থাকে সেগুলিকে আমরা বের করে আনার চেষ্টা করবো, এবং হাদির হত্যার বিচার অবশ্যই করতে হবে, না হলে বাংলাদেশ ঠকে যাবে। বাংলাদেশের এরকম বহু হাদি বারবার জীবন দিতে থাকবে, কখনোই সার্বভৌমত্ব রক্ষা করা হবে না। সুতরাং সমালোচনার ঊর্ধ্বে থেকে, হাদি হত্যার বিচার থেকে, বিচারের দাবি থেকে এবং এর বাস্তবায়ন থেকে আমরা কেউই পিছপা হব না। এটাই হলো আমাদের শেষ অবস্থান। এতে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। সালাম। যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো, আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এটা কেমন কথা, এর দায়িত্ব তো আমার না। এই মিয়া ফাইজলামি করেন, আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি এই দায় অস্বীকার করবার জন্য? আপনি যাবেন, কোনো সমস্যা নাই, তার আগে বলবেন যে আপনার কে বাধা দিচ্ছে এই দায়িত্ব পালন করতে, আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই, কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিচ্ছে, সব কথা বইলে দিয়া এরপর আপনি যাইতে হবে। এছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। তারা মনে করেছে যে ওসমান হাদির ঘটনাকে তারা ধামাচাপা দিয়ে দিবে, কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণ, আপনারা যাদেরকে বোকা দুর্বল মনে করেন, তারা জুলাইয়ে আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে, কিন্তু আপনাদের সেই শিক্ষা হয় নাই। 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বাংলাদেশের জনগণের যেই দায়িত্ব ছিল তারা সেইটা পূরণ করতে পারে নাই। আজকে ইনকিলাব মঞ্চ যদি এইখান থেকে ঘোষণা দেয় যে 5ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত যেই দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন, তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জানাতে চাই যে আপনারা গতকালকের যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছেই আসলে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই। আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন। এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে, আবার এই বলছেন যে খুনি দেশে আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি? ট্যাক্সের টাকায় বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েশ করার জন্য কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে? আপনারা যদি ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন, যারা বাংলাদেশের জনগণের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে চান, বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না। বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান্নাম বানিয়ে ছাড়বে। আমরা বলতে চাই, আমরা যে 2টা দাবি জানিয়েছি, আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে? আপনারা খুনির ড্রাইভারকে গ্রেফতার করছেন, খুনির ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই। খুনির যে পিতামাতা রয়েছে, খুনির শ্যালক রয়েছে, এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না। মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না, এবং আপনারা গুলি করা পরবর্তী সময় আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন। আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায়। যতক্ষণ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন নাই। এবং পরবর্তী সময় আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে, আপনারা বের করতে পারেন নাই। তাহলে তো এই গোয়েন্দা সংস্থা রাখবার কোনো দরকার নাই। ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন। যেহেতু সব কাজে ইনকিলাব মঞ্চেরই করা লাগতেছে, গোয়েন্দা তথ্য সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকিলাব মঞ্চই করে, তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলোকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই। আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতারের আওতাধীন করেন। দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোনো উচ্চারণই করেন নাই। মানে কি ফাইজলামি নাকি? মানে বাংলাদেশের জনগণ, কোটি কোটি জনগণ আপনাদেরকে 2টা দফা দিয়েছে, আপনারা কোনো তোয়াক্কাই করতেছে না। বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই। এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে, এই সরকারের থাকবার কোনো দরকার নাই। বাংলাদেশের জনগণ দীর্ঘ 15 মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয়, যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে, যাতে বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন হয়। আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না, তাইলে আপনাদের তো এখানে বসে আরাম করবার কোনো দরকার নাই। আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো, আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এটা কেমন কথা, এর দায়িত্ব তো আমার না।
এই মিয়া ফাইজলামি করেন, আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি এই দায় অস্বীকার করবার জন্য? আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য? আপনার কি কোনো দায় নাই? এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়, জনগণ কারে চিনতো? জনগণ তো খালি আপনারই চিনতো। ডক্টর ইউনূস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায়। তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এটা তো উচ্চ আদালতের কাজ, এইটা অমুকের কাজ, এইটা তো অমুকের কাজ, তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব, নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন? আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণেই আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে। সুতরাং প্রত্যেককেই এর জবাবদিহি নিশ্চিত করতে হবে। গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে। ফাইজলামি করেন মিয়া, বুইরা ভাম কোথার জানো, ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতেছেন। আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না, আস্তে কইরা চুপচাপ চলে যাবেন, এই জন্য কি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে? ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না। আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন, আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না। মানে হইলো যাইয়া আপনি যাবেন, কোনো সমস্যা নাই, তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে, আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই, কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে, সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে। এছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নেই। এবং ডক্টর ইউনূসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, কি বলবেন আপনারা। শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য লাইভে এসে কি সাফাই দিল আপনারা সেটা দেখতে পারলেন। প্রিয় দর্শক, এখন আপনারা কি বলতে চান? আপনারা কি মনে করেন সত্যিকার অর্থেই সে সত্য কথা বলছে, সে নির্দোষ? আপনারা কি সেটাই ভাবছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কী মনে করেন আপনারা অবশ্যই সেটি কমেন্ট করে লিখে জানাবেন। সত্যিকার অর্থেই কি হাদির হত্যাকারী ফয়সাল কি আসলেই হাদির হত্যাকারী? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা বলবেন কমেন্টে আপনাদের কি মনে হয়। আমি শুধু একটা কথাই বলতে চাই, যদি ফয়সাল নির্দোষ হয়ে থাকে তাহলে সে দেশ ছেড়ে পালালো কেন, এবং এতদিন পরে এসে সে কেন কথা বলছে প্রকাশ্যে? এতদিন কেন কথা বললো না? প্রথম দিনই কেন এটা ক্লিয়ার করলো না যে সে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, জড়িত নয়? সে দুবাই পালিয়ে যেয়ে দুবাই নিরাপদ জায়গায় পালানোর পরে সে এখন লাইভ করছে, সে ভিডিও বার্তা প্রকাশ করছে, সে বলছে সে নির্দোষ, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মানে অনেক কিছুই সে দেখাচ্ছে। তো আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা শুধুমাত্র একটা কথা বলতে চাই, একে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক, এবং কার নির্দেশে হাদিকে গুলি করেছিল এই ফয়সাল সেটি খতিয়ে বের করা হোক। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত ও অভিব্যক্তি, আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।